প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক, বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশ জঙ্গি। কড়কড় করে একটা শব্দ কানে এসেছিল, কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়ল বহুতল। মর্মান্তিক পরিণতি 9 জনের। এসআইআর ভোটার লিস্টে নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজনৈতিক দল গড়েছে সিজেপি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ দীপকে। এক আপেলেই ফাঁকা হতো গোটা পাথর খাদান, টুলুর দুর্নীতির কথা হার মানায় আরব্য রজনীকেও। কলকাতার বুকে জৈশের স্লিপার সেল, সেই খাগড়াগড়ের কাছে ধৃত হামিমের শিকড় ছড়িয়ে কোথায়? কলকাতা হাইকোর্ট 21শে জুলাই সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পর কেন নির্দেশ মানা হয়নি, কালীঘাট তৃণমূলকে সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভদ্রেশ্বরে বেলাইন রেলের ইঞ্জিন, হাওড়া বর্ধমান লাইনে বন্ধ ট্রেন চলাচল। এত বড় র্যাকেট, প্রাক্তন মুখ্যমন্ত্রী সাপোর্ট ছাড়া এটা হয় না, টুলুর বারবারন্তে মমতাকে নিশানা শুভেন্দুর। প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন, পেলেট গান কি সত্যি নিষিদ্ধ করা উচিত? প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক, বর্ধমানের রেনেসা হাউসিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি হামিদ মণ্ডল। জৈশ-ই মোহাম্মদের জঙ্গি হামিদ মণ্ডল। জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি হামিদ সূত্রের খবর। ধৃত হামিদের কাছে পাওয়া গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গিয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল জৈশ গোষ্ঠীর এই জঙ্গির? আরও এমন কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে যা নিয়ে এখনও তদন্তকারী অফিসাররা মুখ খুলতে নারাজ। সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কতদূর যাবে, গাড়ির চালককে কোথায় পার্কিং করা হবে, এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য এই জঙ্গির হাতে ছিল। এই জঙ্গি গ্রেপ্তারি যথেষ্ট উদ্বেগের, কারণ হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে টার্গেট করে হামলার ছক গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভাট গোষ্ঠী কন্ট্রাক্ট কিলিং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তারও অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, গতকাল সকালে 8:30 নাগাদ বর্ধমান পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা হাউসিং থেকে গ্রেপ্তার করে ওই জঙ্গিকে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, হাওড়া পিলখানার বাসিন্দা ছিল হামিদ। একটা গেঞ্জির কারখানায় কাজ করত। 2 মাস আগে বর্ধমান গিয়েছিল, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামির পরিবার নিয়ে ভাড়া থাকতেন বিগত 2-3 মাস ধরে। স্বামী স্ত্রী 2 ছেলে ও মেয়ে থাকতেন একসঙ্গে। হামিরকে বাসিন্দারা কেউ তেমন একটা দেখেননি, তবে পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করতেন। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী বলেন, রাজ্যের সরকার বদলের পর পুলিশের মাইন্ডসেট বদলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। এই জঙ্গিরা ওভার দ্য গ্রাউন্ড সমর্থন পেয়েছে। জম্মু কাশ্মীরে যেমন তাদের সাপোর্ট ভাঙা হয়েছে, আমাদের এখানেও তাই করতে হবে। লাগাতার বৃষ্টিতে বিপর্যয়ে ভেঙে পড়ল 4তলা বহুতল। দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এখনও বহুতলের নিচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ভিয়ান্ডিতে। বৃহস্পতিবার রাতে আচমকায় ভেঙে পড়া এই বহুতল চাপা পড়ে যান বিল্ডিংয়ের বাসিন্দারা। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, 4তলা এই বিল্ডিংয়ে প্রতিটা তলে 12টি করে কামরা ছিল। মোট 48টি ঘর ছিল। পুরসভার তরফে আগেই ওই বিল্ডিংটিকে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি বিল্ডিং সারাইয়ের কাজও শুরু হয়েছিল। তার মধ্যে গতকাল রাত 11:30 নাগাদ আচমকা ওই বহুতল ভেঙে পড়ে। বহুতলের বাসিন্দারা যারা কোনো ক্রমে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন, তারা জানিয়েছেন যে রাত 9টা নাগাদ বিকট শব্দ কানে এসেছিল, যেন কিছু একটা জিনিসে ফাটল ধরছে, ভেঙে পড়ছে। এরপরই তারা অনেকে বেরিয়ে আসেন ঘর থেকে। স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। ওই বিল্ডিংয়ের বাসিন্দাদের বের করে আনা হচ্ছিল। এর মাঝে ওই বিল্ডিংয়ের বি উইং ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ধ্বংসস্তূপের নিচ থেকে 6 জনের দেহ উদ্ধার করা হয়েছে। পরে এনডিআরএফের তরফে আজ সকালে জানানো হয় যে মোট 9 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বিল্ডিং সারাইয়ের কাজ করছিলেন যে শ্রমিকরা, তাদেরও মৃত্যু হয়েছে। এখনও কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের খোঁজে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে এনডিআরএফ ও থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স। এছাড়াও দমকল বাহিনী ও পুলিশও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। উপস্থিত রয়েছে ডগ স্কোয়াড। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি রেশন বন্ধ করে দেওয়া যায়? এমনই প্রশ্নে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া যে সমস্ত ব্যক্তি রেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, অবিলম্বে তাদের রেশন চালুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের অন্তর্বর্তী নির্দেশের ফলে আপাতত ওই ব্যক্তির রেশন সুবিধা বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে
রাজ্য সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান জানাতে বলা হয়েছে। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের মতো ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই ওই ব্যক্তি সরকারি রেশন পাওয়ার অযোগ্য হয়ে যান না। নাগরিকের খাদ্য নিরাপত্তার অধিকার ও পিডিএফ এর সঙ্গে ভোটাধিকারের সরাসরি সম্পর্ক নেই বলেও ইঙ্গিত দেয় বেঞ্চ। আদালত জানায় এই বিষয়টি আরও বৃহত্তর পরিসরে বিবেচনার প্রয়োজন রয়েছে। ভোটার তালিকা ও রেশন ব্যবস্থা দুটো সম্পূর্ণ আলাদা প্রশাসনিক প্রক্রিয়া। মামলাকারীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এরপরই রেশন দোকান থেকেই তাকে জানানো হয় রেশনের সুবিধা বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। তার প্রেক্ষিতেই রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী মহলের মতে এই রায়ের ফলে এসআইআর এর কারণে রাজ্যের লক্ষ মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের রেশন নিয়ে উদ্বেগ কিছুটা কমবে। ছাত্র আন্দোলনের সূত্র ধরে আলোচনার কেন্দ্রে উঠে আসা ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে কোন পথে এগোবে এই নিয়ে চর্চা চলছে সর্বত্র। সরকারের বিরুদ্ধে আন্দোলন কি থামবে নাকি আরও বিস্তৃত হবে? সম্প্রতি চলতে থাকা এইসব প্রশ্নেরই খোলামেলা জবাব দিলেন ককরোচ জনতা পার্টি সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রের আনা সংশোধনী আইন নিয়ে সন্তুষ্ট নন অভিজিৎ। তার মতে আইনটি অপরাধ ঠেকানোর চেয়ে অপরাধ সংগঠিত হওয়ার পর কিভাবে ব্যবস্থা নেওয়া হবে সেই দিকেই বেশি জোর দিয়েছে। তিনি বলেন, বিলটি প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধের পরিবর্তে ফাঁসের পর নেওয়া পদক্ষেপগুলির উপর বেশি মনোযোগ দিচ্ছে। আন্দোলনের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পষ্ট করেন, এই লড়াই কোনো রাজনৈতিক দলের উদ্যোগে তৈরি হয়নি। তার দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল। সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তাঁর বক্তব্য, শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবে তার প্রতিফলন ঘটতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি ফাস্ট ট্র্যাক আদালতের কথা বলেছিল, কিন্তু সিবিআই এর অনুপস্থিতির কারণে প্রথম শুনানি স্থগিত হয়ে যায়। উদ্দেশ্য যদি দৃঢ় না হয় তবে যতই আইন পাস হোক না কেন কিছুই হবে না। আন্দোলন এখানেই থেমে যাবে কি না সেই প্রশ্নের উত্তরে অভিজিৎ স্পষ্ট বলেন, একজন মন্ত্রীর পদত্যাগ হওয়ায় জনগণের ক্ষোভ প্রশমিত হয়েছে, এমনটা ভাবা ভুল হবে সরকারের। আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রান করা শেষ না হলে আমাদের আবার রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থনের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা। তার বক্তব্য, রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছিল, কিন্তু তারা তাদের রাজনীতি করেছে। আমাদের আন্দোলনে প্রতিদিন 70-80% মানুষ এসেছিলেন যারা প্রথমবার এমন কোনো প্রতিবাদে সামিল হন। রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তার বক্তব্য, আমরা কোনো রাজনৈতিক দল গড়ব না, এটা একটা রেসপন্স গ্রুপ যারা আগামী নির্বাচন পর্যন্ত আলাদা আলাদা ইস্যু নিয়ে কাজ করবে, যুব সম্প্রদায়ের কণ্ঠস্বর হয়ে কথা বলবে ককরোচ জনতা পার্টি। ছাত্রদের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন আপাতত থামছে না। অভিজিৎ দীপকের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সিজেপি নির্বাচনী রাজনীতিতে না নামলেও বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে আন্দোলনের পথে সক্রিয় থাকবে। ফলে আগামী দিনে সংগঠনটির ভূমিকা এবং সরকারকে ঘিরে তাদের অবস্থান দুই জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। বিশেষ দ্রষ্টব্য, প্রতিবেদনে দেখানো বক্তাদের বক্তব্যের দায় তার নিজস্ব, এর সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায় নেই। বাড়িতে লুকানো তালতাল সোনা, কোটি কোটি টাকা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এত টাকা। এই টাকার মালিককে নাকি বৃহৎ অর্থবৃক্ষের আরও বহু শাখা প্রশাখা রয়েছে। সেই শাখা প্রশাখার সন্ধানে শুক্রবার সকাল থেকে বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। সিউড়িতে টুলুর ভাগ্নে আপেল মোর্তাজা থেকে শুরু করে তাঁর ম্যানেজার খুদা বক্সের বাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। তাতে যেটুকু উদ্ধার হয়েছে তাও যথেষ্ট চমকে দেওয়ার মতো। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে মোহাম্মদবাজার থানা এলাকার শেখেরডা গ্রামে টুলু মণ্ডলের ম্যানেজার খোদা বক্স শেখের বাড়িতে পুলিশের তল্লাশি চালিয়েছে। কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঘিরে রাখে। সূত্রের খবর, টুলু মণ্ডলের একটা পেট্রোল পাম্পের ম্যানেজারের ছিলেন খোদা বক্স। পুলিশের অনুমান, বাড়ির নিচে মাটিতে গুপ্তধন লুকানো রয়েছে। সেই অনুমানের ভিত্তিতে বিকেলে মাটি খুঁড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার নীলেশ গায়কোয়াড়ের নেতৃত্বে চলে সেই কাজ। পাতাল থেকে কি বেরোয় সেদিকেই কড়া নজর সকলের। সিউড়িতে বাড়ি টুলু মণ্ডলের ভাগ্নে আপেল মোর্তাজা। এদিন দুপুর থেকে তাঁর বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। সূত্রের খবর, এই আপেলেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। পাথর খাদানের খুঁটিনাটি ছিল তাঁরই হাতে। মামা ভাগ্নে মিলে পাথর খাদান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি লুট করে নিয়েছে বলেও অভিযোগ উঠে আসছে। আপেলের ঘরে কত ধন আছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আবার মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শম্পা মাহারা, তিনিও টুলু ঘনিষ্ঠ। এদিন তাঁর শ্বশুর বাড়ি মোহাম্মদবাজারের কুলিয়া গ্রামে ও বাপের বাড়ি খড়িয়া গ্রামে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশের নজরে টুলুর আত্মীয়রাও। শুক্রবার বিকেল নাগাদ টুলু মণ্ডলের দাদা তথা পাথর ব্যবসায়ী মোহাম্মদ মসির উদ্দিন ওরফে মসির মণ্ডলের বাড়িতেও হানা দিল পুলিশ। সিউড়িতে আপেল মোর্তাজার বাড়ির সামনে এই মসিরের বাড়ি।
জানা যাচ্ছে টুলু মণ্ডলের পাথর কারবারের একটা বড় অংশের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি। তার নিজেরও পাথর খাদান, ক্রাশার, একাধিক ডাম্পার ছিল। তার প্রাসাদোপম বাড়িও চোখ ধাঁধিয়ে যাওয়ার মতোই। এবার সেই মসিরের বাড়িতেই হানা দিল পুলিশ। শুরু হয়েছে তল্লাশি অভিযান। সব মিলিয়ে টুলুর ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডল এবং পরপর বিভিন্ন জায়গায় তল্লাশি। এই সমস্ত সম্পত্তির সাম্রাজ্যের ভাগিদার কারা, পুঙ্খানুপুঙ্খ খোঁজ পেতে একেবারে চিরুনি তল্লাশি শুরু হয়েছে পুলিশের তরফে। 2014 সালের 2রা অক্টোবর বিস্ফোরণে কেঁপে ওঠে খাগড়াগড়। জামাত জঙ্গিদের কারসাজি প্রকাশ্যে আসে। তার ঠিক 12 বছর পর সেই খাগড়াগড় থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ফের ঘাঁটি গেড়েছিল জঙ্গি। এবার বর্ধমানের অভিজাত আবাসন থেকে পাকড়াও হামিম মণ্ডল। কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য ছিল সে। তার নিশানা ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় ঠিক কিভাবে জাল বিস্তার করেছিল হামিম তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কে এই হামিম? জানা গিয়েছে হাওড়ার পিলখানার বাসিন্দা হামিম মণ্ডল। সেখানে গেঞ্জি কারখানায় দর্জির কাজ করত সে। তার বাবা একই কারখানায় কাজ করতেন। সম্প্রতি নিউ টাউনে ভাড়া বাড়িতে গিয়ে ওঠে হামিম। ওই ভাড়া বাড়ির খুব কাছেই থাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে যে পথ দিয়ে যাতায়াত করতেন মুখ্যমন্ত্রী, সে পথেও নাকি রেকি করেন হামিম। ভোটের ফল প্রকাশের পর হামিম বর্ধমানের অভিজাত আবাসনে ভাড়া থাকতে শুরু করে। নেমপ্লেট অনুযায়ী ওই ফ্ল্যাটটি একতা মেহরার। ওই ফ্ল্যাটেরই বাসিন্দা শাশ্বতী গঙ্গোপাধ্যায় জানান, দেখতে একেবারে সাদামাটা। 3টি সন্তান, স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো হামিম। প্রতিবেশীদের হামিম জানায় তার ব্যবসা রয়েছে। হাওড়ার বাসিন্দা। কেন বর্ধমানে ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো হামিম, সে বিষয়ে অবশ্য কোনোদিনও প্রতিবেশীদের কাছে কিছু খোলসা করেনি সে। বৃহস্পতিবার হামিমকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। তার কাছ থেকে একটা মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে হামিম সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য ছিল। পূর্ব ভারতে মগজ ধোলাই করার দায়িত্ব ছিল তার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরিয়ানি ব্যবসায়ী, সবজি বিক্রেতার টার্গেট করত এই গ্যাং। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে ছড়িয়ে রয়েছে এই গ্যাং। হামিমের শিকড়ও ঠিক কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। যদিও এই মুহূর্তে যে সমস্ত তথ্য তা সমস্তটাই অভিযোগের ভিত্তিতে। যদিও সেই অভিযোগ এখনও প্রমাণ হয়নি বা অভিযোগের সত্যতা এখনও আমাদের কাছে এসে পৌঁছয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। তদন্ত যেই পথে এগোবে সেই অনুযায়ী আমাদের কাছে তথ্য এলে আমরা প্রকাশ করব। 21শে জুলাই মামলায় কালীঘাট তৃণমূলকে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে। ডেরেক ও ব্রায়ানের দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশ 21শে জুলাই নিয়ে আদালতে একটা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে কালীঘাট তৃণমূলকে সতর্ক করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে মামলা 21শে জুলাই সভার অনুমতি দিয়ে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে। সেই মামলাতেই রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পর্যবেক্ষণ আদালত রাজের রিপোর্টে কি উল্লেখ রয়েছে? আজ পুলিশের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্ট উল্লেখ রয়েছে পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরও তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি। ফলে ক্যাথিড্রাল রোডের 2 পাশ ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ। কলকাতা পুলিশের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা আর মেনে নেওয়া হবে না। কি নির্দেশ হয়েছিল কলকাতা হাইকোর্টে? উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের 21শে জুলাইয়ের সভাস্থল নির্বাচন নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা তারামণ্ডলের সামনে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে বেঁধে দেন শর্ত। সেই শর্তের মধ্যেই ছিল সর্বাধিক 25,000 কর্মী সমর্থক নিয়ে পালন করতে হবে শহীদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশের রিপোর্টে অভিযোগ, 2,500-এর বেশি সমর্থক নিয়ে সভা করেছে কালীঘাট তৃণমূল। এমনকি রাস্তা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাও মেনে চলেননি মমতা বন্দ্যোপাধ্যায়রা।